অমর একুশে বইমেলা ২০২৫ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কবি বিমল গুহর সঙ্গে। বিমল গুহদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বইমেলার শুরুটা কিভাবে হলো, তখনকার বৈশিষ্ট্য কেমন ছিল এবং এখনকার মেলাটা কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, বইমেলার শুরু মূলত আমাদের বাঙালির যে হাজার বছরের সংস্কৃতি, তাতে এরা খুব সংঘবদ্ধভাবে থাকতে ভালোবাসে। মানুষ আড্ডা প্রিয়, বাঙালিরা আড্ডা প্রিয়। তার থেকেই মেলার চিন্তা বাঙালি জীবনে এসেছে। গ্রামে গঞ্জে বহু ধরনের মেলা হয় এবং পরবর্তী সময়ে দেখা গেল পৃথিবীর বিভিন্ন দেশে বইয়ের মেলা নাম দিয়ে হচ্ছে, বুক ফেয়ার হচ্ছে। তখন আমাদের মাথায় চিন্তা আসলো যে আমাদের বহু মেলা আছে, বই নিয়ে তো মেলা হতে পারে, তাহলে আমাদের পাঠক বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে। তা আমাদের যখন বাংলা একাডেমি প্রতিষ্ঠা হলো 1900 স্বাধীনতার পর, পাকিস্তানের 47 সালের স্বাধীনতার পর, ভাষাভিত্তিক যে চেতনা, সেই চেতনা থেকেই মূলত একাডেমির সৃষ্টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1948 সালে পূর্ব পাকিস্তান সাহিত্য আন্দোলন যখন হয়, সাহিত্য অনুষ্ঠান, সাহিত্য সম্মেলন, সেখানে তিনি দাবি তুললেন যে বাংলা ভাষাভিত্তিক একটা একাডেমি হওয়া দরকার। এইভাবে আমাদের বাংলা একাডেমির যাত্রা একসময় শুরু হলো। তারপরে স্বাধীনতার পরবর্তী সময়ে 52 সাল আসলো, 52 সাল আসলো, ভাষা আন্দোলন হলো। 52 সালের চেতনা থেকে মুক্তিযুদ্ধের চেতনা আসলো পর্যায়ক্রমে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলো, আমরা স্বাধিকার চাইলাম। পরবর্তীকালে স্বাধীনতার দিকে গেল, বাংলাদেশ স্বাধীন হলো। 1972 সালে যখন বাংলা একাডেমিতে প্রথম সাহিত্য সম্মেলন হয় স্বাধীনতা পরবর্তী সময়ে, তখন চিত্তরঞ্জন সাহা, মুক্তধারা প্রকাশনের মালিক চিত্তরঞ্জন সাহা, তিনি বই বিক্রির একটা চিন্তা করলেন এবং বাংলা একাডেমির মাঠে এক জায়গায় চট বিছিয়ে বই বিক্রি শুরু করলেন। প্রথম দিকে মানুষ এটাকে অন্যভাবে দেখেছে, মানুষ হাসাহাসি করেছে, এইভাবে কি বই বিক্রি হয়, যে দ্রব্য সামগ্রীর মতো। তিনি চট বিছিয়ে বই বিক্রি করা শুরু করলেন এবং এর পরের বছর আরও একটা দুইটা প্রকাশনী যুক্ত হলো, আরও যুক্ত হলো। এইভাবে হতে হতে একসময় মেলায় রূপ নিল, বই মেলাতে রূপ নিল, পাঠকও যাচ্ছে। কারণ মানুষ, বাঙালিরা বই প্রেমী, সেটা ওরা আগে থেকেই জেনেছে, শুনেছে, বড়দের মুখে শুনেছে, পাঠের মধ্যে দিয়ে একটু জ্ঞান অর্জন হয়। তখন এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিল বাংলা একাডেমি, যে 1983 সালে এসে বাংলা একাডেমি দেখলো যে এটা বইমেলাটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। তখন অমর একুশে গ্রন্থমেলা নাম হলো, এই শুরু হলো বইমেলা। এইভাবে বইমেলার যাত্রা শুরু। এবারে বইমেলাতে আপনার নতুন কি বই আসছে? হ্যাঁ, আমার প্রতি বছরই কিছু না কিছু বই আসে। এবারের বইমেলাতে আমার ছোটদের বই আসার কথা ছিল, পাতায় মোড়া শব্দগুলি, পাতায় মোড়া পদ্যগুলি। আচ্ছা, কোন প্রকাশনা থেকে আসছে? এটা হচ্ছে পান্থজন প্রকাশনী। আসার কথা, কিন্তু বইটা এখনো মেলায় আসেনি, হয়তো মেলার শেষের দিকে চলে আসবে এই আশা করছি। কারণ ছোটদের বই প্রকাশনাতে অনেক সময় লাগে। 4 কালারের হয়, না হয় 2 কালার হয়, ভিতরে নকশা থাকে, এসব করতে সময় লাগে। এখন তো শিল্পীরাও খুব ব্যস্ত, তাতে করে দেরি হয়ে যাচ্ছে। বইমেলায় দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয়ের চাইতে, প্রবন্ধ, উপন্যাস, গল্পের বইয়ের চাইতে কবিতার বই দিন শেষে বেশি বের হয়। এখন কবিতার বইয়ের পাঠক কম। তো একজন কবি হিসেবে আপনার কি মনে হয় যে এই কবিতা কি সময়কে ধারণ করছে বা একসময় কালোত্তীর্ণ করবে কিনা, বা এই কবিতার সংখ্যাটা এত বেশি কেন, বা কবিতা কেন জনপ্রিয়তা কম? এই বিষয়টা বলতে গেলে বলতে হবে সাহিত্যের নানা অনুষঙ্গ নিয়ে একটু বলা দরকার, তাহলে শ্রোতারাও, তরুণ শ্রোতা যারা আছে তারাও বুঝবে যে সাহিত্য বলতে অভিব্যক্তির প্রকাশ। তা আমাদের এই অঞ্চলে, বাংলাদেশ যে অঞ্চল, ভৌগোলিক পরিবেশের কারণেই মানুষ বেশি আবেগপ্রবণ, এই এলাকার মানুষ। এটার কারণ হলো
সাংস্কৃতিক এবং প্রাকৃতিক। পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এমনটি নাই যে 6 ঋতু। বাংলাদেশের এই অঞ্চলে 6 ঋতু বর্তমান, এবং এই যে কারণে মানুষ আবেগপ্রবণও বেশি। বিভিন্ন ঋতুতে মানুষের মনের পরিবর্তন হয়, আবেগের পরিবর্তন হয়। এই কারণে সাহিত্যের প্রতিও বাঙালিরা ঝুঁকে, এবং লেখাপড়ার শেখার এক পর্যায়ে তরুণ বয়সেই মানুষ লেখালেখির চিন্তা করে। এরকমও একটা প্রবাদ আছে, সত্য মিথ্যা যাই হোক, অনেকটা সত্যি, যে বাঙালিরা, শিক্ষিত বাঙালিরা জীবনে একবার হলেও কবিতা লেখার চেষ্টা করেছে। এটা প্রবাদ, প্রচলিত প্রবাদ, কিন্তু এটা অনেকাংশে সত্যি। পরবর্তীকালে তারা চর্চাটা চালু রাখে না, অব্যাহত রাখে না, সেই কারণে হয়তো নয়, কিন্তু বেশিরভাগই চালু রাখে। এই একটি কারণের জন্য এই কবিদের সংখ্যা বেশি, কবিতার পাঠক বেশি, পাঠক কম, কবিদের সংখ্যা বেশি, কবিতার বই বেশি প্রকাশিত হয়। পাঠক কেন কম? মানুষ গল্প শুনতে ভালোবাসে। ছোটবেলা থেকেই আমরা দেখেছি মার কোলে শুয়ে শুয়ে, দাদি নানির কোলে শুয়ে শুয়ে ছোট্ট শিশুরাও গল্প শুনে ঘুমিয়ে পড়ে। গল্প শুনে তাদেরকে খাওয়াতে হয় গল্প বলে বলে, অথবা ছড়া বলে বলে তাদেরকে খাওয়াতে হয়। এখনও তাই আছে। ওরা আনন্দ পায়, তাদের মধ্যে একটা দোল আছে, একটা রিদম আছে, একটা তাল আছে, যে দোলের সাথে সাথেই বাচ্চারা ঘুমিয়ে যায় পদ্য বলতে বলতে, ছড়া বলতে বলতে। কিন্তু যেই প্রশ্নটা আপনি করলেন একটু আগে, যে কবিতার বই বেশি বের হয় কিন্তু কবিতার পাঠক তুলনামূলকভাবে কম, কথাটা সত্যি। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে কবিতার পাঠক কম। কবিতার পাঠক সুনির্দিষ্ট। এই কারণে সুনির্দিষ্ট, সাহিত্যের অন্যান্য যে শাখা আছে, গল্প, উপন্যাস তো গল্পই, মানুষ তো গল্প শুনে, বললামই, ছোটরাও গল্প শুনতে ভালোবাসে, বড়রাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। সব মানুষের, প্রায় সব মানুষই গল্প শুনতে ভালোবাসে, কিন্তু তুলনামূলকভাবে কম মানুষ কবিতা ছোটবেলায় শুনেছে, কিন্তু বড় হয়ে পড়তে সংখ্যাটা কমে যায়। কমে যাওয়ার কারণটা হলো শিশুস্তর পদ্য যেগুলোকে বলি, এগুলো আমরা পড়লে বুঝতে পারি, এগুলোর একটা রিদম আছে, তালে তালে পড়ে, সুর করে পড়ে, ভালো লাগে। কবিতা সুর করে পড়া যাবে না তা না, আজকাল পড়ে বাদ্যের তালে তালেও কবিতা পড়ে। কবিতার মধ্যেও রিদম আছে, ছন্দ ছাড়া কবিতা তো চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী কবিতাকে আমরা বলি যে, যেসব কবিতা চিরস্থায়ী, ওইগুলো দেখবেন যে সবগুলো কবিতাতেই ছন্দ নির্ভর, ছন্দের বাইরে না। ছন্দের বাইরে গেলে চিরস্থায়ী হবে না, সাময়িক হবে। তবে ছন্দের বাইরেও কবিতা হতে পারবে। কবিতা এই জন্য পারবে, কবিতার মূল বিষয় হচ্ছে তার অন্তর্গত চেতনা। ছন্দও নয়, পড়ার ভঙ্গিও নয়, অন্তর্গত চেতনা। ছন্দ দরকার হয় পাঠককে সাহায্য করার জন্য। আমি যে লিখলাম, এটা যদি পাঠক পড়তেই মজা পায় তাহলে পড়বে, যদি পড়তে খটকা হয়, হোঁচটকাতে হয়, তাহলে পড়বে না। এই জন্য ছন্দের দরকার। আবার কখনো কখনো কোনো কোনো কবিতা বিষয়ের কারণে পাঠকপ্রিয়তা পায়, কিন্তু চিরস্থায়ী রূপ নিতে গেলে ছন্দের দরকার, ধ্বনিগত দোতনার দরকার, এগুলো দরকার হয়। যে কারণে সারা পৃথিবীতে কবিতার পাঠক তুলনামূলক কম। আরেকটা কথা ওইটাও বলা, যুক্ত করে দেওয়া দরকার, যে কবিতা হচ্ছে দর্শন ভিত্তিক। কবিতার মধ্যে এক ধরনের একটা দর্শন থাকে। অন্য সাহিত্য থাকতে পারবে, এমন না পারবে এমন কথা নেই, কম, কিন্তু কবিতার বেশিরভাগই দর্শন ভিত্তিক। সেই কারণেই কবিতা, এবং সব লেখা কবিতা নয়। জীবনানন্দ দাশ বলেছিল, কেউ কেউ কবি, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এটা জীবনানন্দ দাশ বলেছিল। এই কারণেই বলেছিল যে সব কবিতা দর্শন ভিত্তিক নয়। দর্শন ভিত্তিক না হলে, দর্শনের ভিত্তি না থাকলে সেটা সফল কবিতা হওয়া কঠিন আছে। এই জন্যই জীবনানন্দ দাশ এই কথাটা বলেছিলেন। বইমেলা তো প্রতি বছরই হচ্ছে, তো বইমেলার সাথে আমাদের বাঙালি সংস্কৃতির কি মিল আছে?
এবং বাঙালি সংস্কৃতির কি ঐতিহ্য হয়ে উঠছে কিনা আপনি কি মনে করেন? আমি বলেছি যে বাঙালিরা আড্ডা প্রিয়, আড্ডা দিতে ভালোবাসে। পৃথিবীর অন্যান্য সংস্কৃতির সাথে আমাদের এই জায়গায় বড় পার্থক্য আছে। পৃথিবীর অন্য জায়গায় যে আড্ডার যে জায়গা সেটা নেই বলেই আমাদের অন্য দেশ খুব বেশি ভালো লাগে না, মানে বেশি দিন থাকতে ভালো লাগে না, বেড়াতে ভালো লাগে, অল্প দিন বেড়াতে ভালো লাগে। আমরা বাঙালিরা পরস্পরকে দেখলে খুব আনন্দ অনুভব করি, উৎফুল্ল হই, কথা বলি, সুখ দুঃখের বিনিময় করি। অন্য দেশে সেটা করে, ওরা অন্যভাবে করে। তার থেকেই মেলার প্রসঙ্গ, তার সাথে বইমেলারও সংযোগ আছে আমাদের সংস্কৃতির সাথে। কারণ বইমেলাটা হচ্ছে লেখক পাঠকের মিলনের স্থান। এটা প্রথম দিকে বইমেলাতে 72 সালে থেকে শুরু হলো। তখন মেলা ছোট করেই ছিল, বই কিনতে আসতো মানুষ। এখন শুধু বই কিনতে আসে না, এখন ঘুরতে আসে, মেলা দেখতে আসে, আড্ডা দিতে আসে। যে কারণে বইমেলাতে যত পরিমাণ দর্শক আসে তত পরিমাণ বইয়ের ক্রেতা আমরা পাই না। তবে পাওয়া উচিত, আমাদের ছোটদেরকে উৎসাহিত করা উচিত বই পড়ার দিকে। কারণ জ্ঞানের আধার হচ্ছে বই। বই যদি আমরা না পড়ি তাহলে আমরা জ্ঞান অর্জন করবো কোত্থেকে? বইয়ের ভিতরেই তো সব জ্ঞান। সুতরাং আমরা বলি যে বইমেলার সাথে আরেকটা জিনিস যুক্ত আছে। যখন বইমেলাটা মেলায় রূপান্তরিত হলো, 60 হয়ে গেল, প্রতি বছর হলো, এবং এটা আমাদের বলছি সংস্কৃতির মেলা, এটা আমাদের সংযোগের মেলা, লেখক পাঠক প্রকাশকের সংযোগ। তখন থেকে আমরা একটা স্লোগানও ধরেছি বহু সময়, সবার জন্য বই, বই হোক নিত্যসঙ্গী, পড়লে বই আলোকিত হই, প্রিয়জনকে বই উপহার দিন। এইসব স্লোগান আমরা বিভিন্ন সময়ে বলেছি বলতে বিভিন্ন প্রতিষ্ঠান এইসব স্লোগান ভিত্তিক তাদের প্রচারণা করেছে। জাতীয় গ্রন্থকেন্দ্র, আমাদের পাবলিক লাইব্রেরি, বাংলা একাডেমি, এমনকি প্রকাশকেরা, তারা এইসব স্লোগানকে ধারণ করে বলেছে। এমনকি আমরা বলছি প্রিয়জনকে বই উপহার দিন। এগুলো হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করার কৌশল। এই স্লোগানগুলো খুবই প্রয়োজনীয়, আমরা এখনো বলি এগুলো। তাহলে আমরা যদি মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, উৎসাহিত করতে পারি জ্ঞান অর্জনে, তাহলে মানুষ বই কিনবে, না কেনার কোনো কারণ নাই। আমি শিক্ষকতা করি, আমরা যারা শিক্ষক, আমরা আমাদের সন্তানদেরকে যেমন বাসায় বলি, ছাত্রছাত্রীদেরকেও বলি যে তোমরা বেশি বেশি করে বই পড়ো। বইয়ের কোনো বিকল্প নেই, সেটা যেই ফর্মেই হোক, সেটা হার্ড কপি হোক অথবা সফট কপি হোক, পড়তে হবে। পড়ার দিকে মনোযোগ করার জন্য আমরা শিক্ষকরা যেমন বলি, অভিভাবকদেরকেও বলা দরকার, তাদের সন্তানদের উৎসাহিত করা দরকার বই পড়ার জন্য। তাহলে সন্তানেরা বইমুখী হবে, জ্ঞানমুখী হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা নিজেরাই আসে, সেক্ষেত্রে তারা নিজেরাই পছন্দ করতে পারে না, সঠিক বইটা পছন্দ করতে পারে না। সেক্ষেত্রে অভিভাবকদের কতটুকু বাচ্চা নিয়ে আসা উচিত এবং কোন ধরনের বই পড়া উচিত, এই ব্যাপারে আপনি লেখক হিসেবে আপনি কতটুকু বলতে পারেন তরুণদের জন্য? এটা হচ্ছে, এই শাখাটা খুব গুরুত্বপূর্ণ শাখা, শিশুতোষ রচনা, শিশু সাহিত্য। বাংলা একাডেমি তো শিশু সাহিত্য কর্নার হয়, মানে এক জায়গায় শিশু সাহিত্য প্রকাশনাগুলো বসে, তাতে করে ছোটরা তাদের আর বিভিন্ন জায়গায় এমনি ঘুরে বেড়াবে বই কেনার জন্য। এক জায়গায় অনেকগুলো শিশুতোষ প্রকাশক দেখলে খুঁজে খুঁজে দেখতে পারে। শিশুতোষ প্রকাশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বইগুলোকে আকর্ষণীয় করে উপস্থাপন করা, নির্ভুল করে উপস্থাপন করা। নির্ভুল বলতে শুধু বানান নির্ভুল নয়, শিশুতোষ পদ্যগুলো যাতে নির্ভুল ছন্দে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই দায়িত্বটা প্রকাশকের। আমাদের দেশের প্রকাশনা এবং পৃথিবীর অন্য দেশের প্রকাশনা, তার মধ্যে পার্থক্য আছে। আমাদের এখানে যে কেউ ইচ্ছা করলেই, আমার পকেটে টাকা আছে, ইচ্ছা হলো আমি প্রকাশক হয়ে গেলাম। অন্যান্য দেশে একটু চিন্তা ভাবনা করেই প্রকাশক হয়।
কারণ প্রকাশনাটা আমাদের দেশে এখনও শিল্প হয়ে দাঁড়ায়নি এখনো পর্যন্ত। যেটার কারণ হলো প্রকাশনাটা বাণিজ্য নির্ভর হতে হবে, পাঠক নির্ভর হতে হবে। পাঠক নির্ভর হতে হলে পাঠককে যে উপহার দেওয়া হবে, যে বই প্রকাশনা, সেগুলো যেন মানসম্পন্ন হয় প্রকাশনার দিক থেকে। এবং আমরা বলবো যে সম্পাদনার দিক থেকেও পৃথিবীর কোনো দেশে সম্পাদনাবিহীন কোনো বই বের হয় না। এমনকি ইউরোপ আমেরিকাতে উন্নত দেশগুলোতে কবিতার বইও সম্পাদকের চোখ বোলানো ছাড়া, অনুমোদন ছাড়া প্রকাশিত হয় না। আমরা যারা কবিতা লিখি, আমরা যদি সম্পাদক বলে যে বইটা আমি সম্পাদনা করে দেব, তাহলে হয়তো আমরা মনক্ষুণ্ণ হতে পারি, তার উপর রাগও করতে পারি। আমি লিখেছি, তুমি কবিতার কি বুঝো, তুমি অনুবাদ করে সম্পাদনা করে দেবে। বিষয়টা তা না, কিন্তু বিষয়টা হচ্ছে আমারও তো কোনো কোনো জায়গায় একটু ঘাটতি পড়তে পারে। এটা যদি দেখে দেয় একজন সম্পাদক, হচ্ছে প্রথম পাঠক, তিনি যদি একবার চোখ বুলিয়ে দেন, পড়ে দেন, তাহলে তার খটকার জায়গাটা যদি কবিকে বা লেখককে ধরিয়ে দেন, তাহলে তিনি ওইটা পরিমার্জন করার সুযোগ পান। সেটা পাঠকের জন্য সুবিবেচনা হয়। সেই জন্যই সম্পাদকের দরকার এবং ভালো প্রকাশনীরও দরকার। এবং ছোটদের প্রকাশনী প্রসঙ্গে যেটা বললাম, যে ছোট প্রকাশনার সাথে লেখার সাথে মনস্তাত্ত্বিক একটা বিষয় জড়িত, সাইকোলজি। চাইল্ড সাইকোলজি ভালো না জানলে তিনি ভালো শিশু সাহিত্যিক হতে পারবেন না। আমাদের নিশ্চয়ই আমাদের শিশু সাহিত্যিকেরা ভালো মনস্তাত্ত্বিক বিষয়টা ছোটদের বুঝেই লিখেন। আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লেখাগুলো পড়লে, বা আমাদের সুকুমার রায় আছে, সুকুমার বড়ুয়া আছে, আমাদের দেশের অনেক সাহিত্যিক, অনেক খ্যাতিমান শিশু সাহিত্যিক আমাদের দেশেও আছে। রবীন্দ্রনাথের কথা বললাম যেহেতু প্রসঙ্গটা মনে পড়লো, এই জন্য রবীন্দ্রনাথের একটা লেখা আছে এরকম, যে শিশু তার মাকে বলছে, আমার মা না হয়ে যদি আর কারো মা হলে, ভাবছো আমি চিনতাম না, যেতাম না ওই কোলে। মানে এই যে মনস্তত্ত্ব কিরকম ভাবে ভাবছে একজন কবি, যে শিশুরা এটা ভাবে যে মাকে এত ভালোবাসে, মাকে বলছে তুমি যদি আমার মা নাও হতে, তাকে তুমি ভাবছো যে তোমার কোলে আমি যেতাম না, তোমাকে আমি চিনতে পারতাম না। এই যে শিশু মনস্তত্ত্ব, এগুলো বুঝেই আমাদের শিশু সাহিত্যিকেরও লিখেন। আমাদের সুকুমার বড়ুয়া আছে, অন্য পরবর্তী জেনারেশনের তরুণ এবং সিনিয়র শিশু সাহিত্যিকেরা আছেন, এরা আমাদের শিশু সাহিত্য খুব উন্নত মানের। আমি তো বলবো পশ্চিমবঙ্গের শিশু সাহিত্যের চাইতেও আমাদের শিশু সাহিত্য অনেক উন্নত মানের। এমনকি আমাদের কবিতাও, আমাদের সাহিত্যের অন্যান্য শাখাও। আমি লেখক বলে আমি আত্মপ্রচার করছি তা না, এটা সত্যি কথা। এটা আলোচনা বলে আমরা শুনে উৎফুল্ল হই, আনন্দিত হই, এবং তাতে আমাদের দায়িত্ব বেড়ে যায়। সাহিত্যের অন্য অন্য জায়গায় আপনি না গিয়ে, যেমন কথা সাহিত্যে না গিয়ে আপনি কেন কবি হয়ে ওঠেন? এর নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণ বুঝিয়ে বলা কঠিন, এটা আমি না, কেউ বলতে পারবে না। কেউ কোমর বেঁধে সাহিত্যে নামে না যে আমি এটাই করব। সাহিত্যে কেউ কোমর বেঁধে নামে না, সাহিত্যে আপনা থেকেই হয়ে যায়। আমি তাইলে এই প্রসঙ্গে আবার শিশু সাহিত্যের জায়গায় যাই, কারণ সুকুমার বড়ুয়ার কথা বলি আমি। আমাদের ছড়া সাহিত্যের দিকপাল বলা যায়। আমাদের শুধু আমাদের শিশু সাহিত্য না, বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার সুকুমার বড়ুয়া। বেঁচে আছেন উনি এখন। সুকুমার বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, পুষ্টি ভবনে। তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, এখনো করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুকুমার বড়ুয়া যেখানে কাজ করে ওখানেই আমার চাকরি দিয়ে শুরু। আমি আনন্দিত হয়েছিলাম যে সুকুমার বড়ুয়ার সাথে আমার ওখানেও দেখা হয়েছে। আমাদের বাড়িও চট্টগ্রামে দুইজনেরই। সুকুমার বড়ুয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি লেখাপড়া করেন নাই কেন? উনি লেখাপড়া করেন নাই, উনি ক্লাস 2 পর্যন্ত পড়েছেন। লেখাপড়া করেন নাই কেন? উনি বলে দারিদ্র্যের কারণে, পরিবেশের কারণে লেখাপড়া হয়ে ওঠে নাই। তাহলে আপনি লেখাপড়া করার সুযোগ হয় নাই, এত বড় লেখক হয়ে গেলেন কি করে?
আপনি যে প্রশ্ন আমাকে করলেন সেটা আমি সুকুমার বড়ুয়াকে করেছিলাম, তিনি যে জবাবটা দিয়েছেন সেটা বলে আমার প্রসঙ্গে যাই, সেটা ওভাবেই হয়, আমি সেটা বলতে চাচ্ছি, তাতে করে আমার জবাবটা হয়ে যাবে। তিনি বললেন আমি তো লেখক হব এটা ভাবিনি, আমি একজনের বাসায় কাজ করতাম। তিনি বলেছিলেন, আমার সাক্ষাৎকারে বলেছিলেন, আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, আমার পত্রিকা আছে পান্থজনের সখা, সেখানে ছাপিয়েছিলাম। তো তিনি বলেছিলেন ওই সাক্ষাৎকারে যে তিনি একজন সাংবাদিকের বাসায়, কি বড়ুয়া, আমার তো নামটা মনে পড়ছে না, সিনিয়র সাংবাদিক, সমস্যা নেই। ওনার বাসায় কাজের ছেলে হিসেবে ডাকা আসছেন। আচ্ছা, ওখান থেকে তিনি ওই বড়ুয়া বাবু ওনার ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে বলে সুকুমার বাবুর চাকরির ব্যবস্থা করেছিলেন। এটা আমার কথা না, এটা উনি সাক্ষাৎকারে বলেছেন, এই জন্য আমিও বলতে পারছি, এটা ওনার ডিফেম না, ওনার মর্যাদা বাড়ে তাতে। তো তিনি বললেন যে ওনার বাসায় থাকতে থাকতে দেখি বিরাট লাইব্রেরি, তো আমার বাসায় কাজ তো আমার কম, আমি অবসর সময়ে লাইব্রেরিতে বসে বসে পড়তাম। পড়তে পড়তে এক সময় মনে হলো যে আমি তো এইসব এরকম করে লিখতে পারি। তখন আমি ওখান থেকে কাগজ কলম নিয়ে একটু একটু লিখতে পারতাম, আমি ভালো লিখতেও পারতাম না, একটু একটু পারতাম, আমি লেখা শুরু করলাম, লিখতে লিখতে লিখিয়ে হয়ে গেলাম। তারপর এইভাবে তার যাত্রাটা শুরু আর কি। আর আমার যাত্রাটা শুরু হয়েছে, আমি স্কুলে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশি করে পড়ার সুযোগ পেলাম। স্কুল পাঠ্যে তো অনেক কবিরা ছিলেন, আমি আহসান হাবিবের কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়েছি, ফারুক আহমদের কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এদের কবিতাই পড়েছি মূলত, সুকুমার রায়ের কবিতা। তো পড়তে পড়তে আমার গৃহশিক্ষক ছিলেন, ওনার নাম ফণীন্দ্রলাল নন্দী, আমাদের স্কুলেরও শিক্ষক। তিনি স্কুল লাইব্রেরি থেকে আমাকে একবার রবীন্দ্রনাথের সঞ্চয়িতা এনে দিলেন। সুকুমার বড়ুয়ার মতোই ঘটনা, ওই আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরের ঘটনা এটা, ওই যে অবসর, সে অবসরে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতাটা পুরোটাই পড়ে ফেললাম। বুঝে হোক আর না বুঝে হোক, সেটাতে ছন্দদোতনা একটা আছে, সেটাই আমি উদ্বুদ্ধ হলাম, বেশি পড়তে আগ্রহী হলাম, পড়লাম। সবটা বুঝি নাই, অবশ্যই বুঝি নাই, আমার মতো বোঝা আর কি। একসময় মনে হলো যে আমি তো বোধহয় লিখতে পারি, আমার মনে হলো, আমি খাতা কলম টেনে একবার লিখে ফেললাম একটা পদ্যটা লেখার পরে দেখলাম রবীন্দ্রনাথের কবিতায়ও প্রত্যেকটা লাইন মাপা, একটা লাইনে এতটা অক্ষর, প্রতিটা লাইনে। আমার লেখাটাইও দেখে প্রত্যেক লাইনের অক্ষর সমান। তখন আমার ছন্দ বুঝতাম না, অক্ষর বুঝতাম যে একই সমান সমান, কি করে হলো এটা তো আমি বুঝে লিখি নাই, আমি বুঝি নাই, কিন্তু আমার চেতনায় ওইটা ধারণ হয়ে গেছে। পড়তে পড়তে পাঠের মধ্য দিয়ে কি ধারণ হয়েছে, ছন্দের দোলাটা ধারণ হয়েছে। তখন আমার ভাবনাটা ওই ছন্দের দোলার সাথে মিলিত হয়ে একই মাপের লাইনগুলো এসে গেছে। তখন থেকে একটা যখন লিখলাম, এটা দেখালাম অনেককে, কেউ বলল তুই চুরি করেছিস, কেউ বলল তুই লিখতে পেরেছিস, বেশ হয়েছে। শিক্ষককে দেখালাম, তিনি বলেছে তুই তো লিখতে পারলি, দেখি। আমি পারলাম, এই যে ইনি পারলাম বললো, তাতে মনে হলো যে আমি তো কবি হয়ে গেছি দেখি। এই যে উৎসাহ, এই উৎসাহে আমি এগিয়ে গেলাম, সে এগিয়ে যাওয়াটা চলছে এখনো পর্যন্ত। এইভাবেই কবিতার মধ্যে থেকে যাওয়া। অন্য শাখায় পড়াশোনা করলো, অন্য শাখার দিকে আর মনোনিবেশ করা হয়নি, বলা যায় কবিতাই আমাকে টেনে নিয়ে গেছে এইদিকে। আগামী দিনের বইমেলাটা কেমন হবে এটা আপনি কিভাবে দেখতে চান? আগামী দিনের বইমেলা কেমন হবে সেটা তো আগামী দিনের কথা, তবে আগামীর বইমেলার সাথে আগামীর প্রকাশনাও যুক্ত। কেউ কেউ তো বলে আমি একজন প্রকাশনা ফিল্ডের মানুষ, আমাদের কি বলে, বিশেষ করে আমি প্রকাশনা বিষয়ে পড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আমাদেরকে অনেকেই বলে যে বইই তো মনে হয় থাকবে না, মানে হার্ড কপি, কাগজে কলমের বইই তো বোধহয় থাকবে না, তো লাইব্রেরিতে বোধহয় থাকবে না। তাহলে প্রকাশনা বিষয়ে পড়াশোনা, এই যে প্রকাশনার জন্য এত এত প্রকাশক বই প্রকাশ করে, এত কাগজ কলম, তো এটার জবাব ওদেরকে যেটা দিই সেটাই হচ্ছে আমার জবাব, যে যতই অনলাইনের পড়াশোনার ব্যবস্থা হোক, যতই অনলাইন বই প্রকাশিত হোক, ইবুক যেটাকে বলি, ইবুক প্রকাশিত হোক, ইলেকট্রনিক বুক, হার্ড কপি কাগজ কলমের বইয়ের গুরুত্ব বহুদিন থাকবে বলবো না, আমি বলবো যে চিরদিন থাকবে। যতদিন সভ্যতা আছে ততদিন থাকবে। এটা জাদুঘরে নিয়ে যাবে এমনটি না, লাইব্রেরি সংরক্ষণ করবে। এই জন্য মানুষ যখন পড়তে পড়তে টায়ার্ড হবে অনলাইনে, তখন মূল বইয়ের দিকে আসবে। সবসময় আমরা, এখন তো আমরা পারি না, আমাদের ছেলেপিলেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানেরা বেশিরভাগ অনলাইনেই পড়ে আমরা দেখি, কিন্তু একটা সময় তাদেরকেও মূল বই পড়তে হয়। মূল বই বলতে হার্ড কপি পড়তে হয়, কাগজের বই পড়তে হয়। আজ থেকে 50 বছর পরে কি কাগজের বই থাকবে না যে আশঙ্কা করে? থাকবে। সেটা হচ্ছে আমাদের পাঠাগারগুলোতে থাকবে, এবং সেখানেও তাদেরকেও যেতে হবে। এই পাঠের সাথে এই ইবুক আর এই বই, আমাদের কাগজের বই, তার মধ্যে প্রকাশনার বড় ধরনের পার্থক্য নয়। পার্থক্যটা শুধু মেশিন আর কাগজের, কিন্তু এডিটিংটা সবসময় থাকবে, উপস্থাপন সবসময় থাকবে, লেখার চেতনা, চিন্তা এবং প্রকাশ সবসময় থাকবে। আমরা এখন খাতায় না লিখে বেশিরভাগ লেখক কম্পিউটারে লিখছে, যদিও আমি এখনও খাতায় লিখি, বেশিরভাগ কম্পিউটারে লিখে ফেলছে, কোনো অসুবিধা নেই, লিখতে পারবে। কম্পিউটারে বই ইবুক ছেড়ে দিচ্ছে, তাতেও অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে পাশাপাশি কাগজের কলমের বইও থেকে যাবে দীর্ঘকাল, আমি তো বলি চিরকাল। বিমল গুহদা, আপনাকে খবরের কাগজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং পাঠক শ্রোতা যারা আমাদের এই আলোচনা শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমরা বলবো আমাদের জীবনে প্রিয়জনকে এবং ছোটদেরকে, সন্তানদেরকে বই উপহার দিন, পাঠের দিকে আগ্রহী করে তুলুন, মনোযোগী করে তুলুন। সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।